আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা আরো একটা মাস্টার ক্লাসে চলে এসেছি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। আমাদের যে সহপাঠ অংশটা আছে, যেখানে একটা উপন্যাস এবং একটা নাটক আমাদেরকে পাঠ করতে হয়েছে, সেই সহপাঠের নাটক নাটক সিরাজউদ্দৌলা নিয়ে আমাদের বিগত বিভিন্ন বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন এসেছে, সে প্রশ্নগুলো আমরা একটু উত্তর জানবো এবং একটু ব্যাখ্যা করব যে এটা আসলে কোন জায়গা থেকে এসেছে, এ ধরনের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে একটু কথাবার্তা বলবো। তো আমাদের আজকের যে টপিকটা প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের যে সিরাজউদ্দৌলা নাটক, এই নাটকটা আমরা সবাই মোটামুটি কম বেশি পড়েছি এক বা একাধিকবার, এবং এই নাটকটার ঘটনাটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই একটু জানি। তার আগে আমি একটু আমার জায়গা থেকে যদি একটু বলি যে সিরাজউদ্দৌলা উনি একজন ঐতিহাসিক চরিত্র, এটা নিয়ে আমাদের কোনো ধরনের সন্দেহ নাই। এবং তাকে আমরা বলে থাকি যে বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে আমরা তাকে চিন্তা করে থাকি, কেননা তার পরে যারা নবাব হয়েছেন যেমন মীর জাফর, এরা কিন্তু কেউ স্বাধীন ছিলেন না, তারা কিন্তু ইংরেজদের হাতে পুতুল মাত্র একটা রোল প্লে করেছিলেন। কিন্তু সিরাজউদ্দৌলার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এবং এই নাটকটা আমরা সবাই পড়ার কারণে, এটা নিয়ে এইচএসসি এবং আলিম পরীক্ষা আমরা যেহেতু দিয়েছি, তো আমাদের মোটামুটি সবার কাছেই কিন্তু জানা আছে যে এই সিরাজউদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো। এবং আমরা যখন সামনে ক্লাস করব, অনলাইন অফলাইন কিংবা ম্যারাথন লাইভ ক্লাস, সেখানেও কিন্তু আমরা এই সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখবো। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য তো মূলত প্রিভিয়াস কোশ্চেন্স গুলো সম্পর্কে ধারণা নেওয়া। তো এই ধারণা নিতে গিয়ে আমি যখন এই প্রশ্নের প্যাটার্ন গুলো বা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে সেটা যখন দেখি, তখন একটা জিনিস আমার মনে হয় যে আমরা সচরাচর যেগুলো এক্সপেক্ট করি যে উমিচাঁদকে কত টাকা দেওয়া হয়েছিল, নবাবের পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল, ইংরেজদের পক্ষে কত ছিল, নাটকটার অঙ্ক দৃশ্য, এরকম এক্সপেক্টেড কোশ্চেন্স এর বাইরেও কিন্তু কিছু প্রশ্ন নাটক থেকে হয়ে থাকে। যেমন উক্তি ভিত্তিক কিছু প্রশ্ন হয়ে থাকে, অমুক উক্তিটা কার করা, কার সম্পর্কে করা, অমুক দৃশ্যটা কোথায় অবস্থিত। এরকম কিছু আনএক্সপেক্টেড কোশ্চেন্সও আমরা ফেস করি, যেটা আমরা একটু পরেই দেখতে পারবো। তো এবং আরেকটা যেটা আমরা বিষয় দেখি সেটা হচ্ছে আমাদের যিনি এই সিরাজউদ্দৌলা, যেহেতু একটা ইতিহাসের ঘটনাকে নিয়ে লেখা নাটক, এটা যিনি লিখেছেন সিকান্দার আবু জাফর, তার সম্পর্কিত কিছু তথ্য কিন্তু আমরা পরীক্ষায় আসতে দেখি। তার যে সাহিত্য কর্মগুলোর নাম, পাশাপাশি তিনি কোন কোন গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন, এরকম কিছু বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং মূল নাটকের বাইরেও নাটকটার শুরুতে যে বিভিন্ন ধরনের বাংলাদেশের নাটকের উদ্ভব থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাটক, নাটকের বিভিন্ন প্রাসঙ্গিকতা, নাটক পড়ার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হয়, এই জিনিসগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা সার্বিকভাবে বিগত বছরগুলোতে যতগুলো জায়গা থেকে প্রশ্ন এসেছে, প্রত্যেকটা জায়গা পড়বো এই কারণে, যাতে আমি এর পরে যখন এই নাটকটার উপর প্রস্তুতি নিতে যাব, তখন যাতে আমি বুঝতে পারি যে বিগত বছরে তো অমুক বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন এসেছিল, আবারও আসতে পারে, আমি পড়ার সময় এই জিনিসটা খেয়াল রেখে পড়বো। আচ্ছা, এখন আমাদের যিনি লেখক সিকান্দার আবু জাফর, উনি জন্মগ্রহণ করেছেন 1918 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1975 সালে। তো এর মধ্যে তার এই নাটকটা লেখা হয়েছে, সিরাজউদ্দৌলা নাটকটা। এখন সিরাজউদ্দৌলা একজন ঐতিহাসিক চরিত্র, এবং 1757 সালে আমাদের যে পলাশীর প্রান্তরে আমাদের যে যুদ্ধটা হয়, হ্যাঁ, ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয় ইংরেজ এবং নবাবের মধ্যে, এই যুদ্ধে আমাদের নবাব সিরাজের যে পতন হয়, এই ঘটনাগুলো আমরা সবাই জানি, এটা একটা ঐতিহাসিক ঘটনা। ওই ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে এই 4 অঙ্কের যে নাটকটা সিকান্দার আবু জাফর তৈরি করেছেন বা রচনা করেছেন, এই নাটকটা পড়া মাত্র একজন বাঙালি হিসেবে কিন্তু আমাদের সিকান্দার আবু জাফরের এই নাটকটা পড়ে আমাদের কিন্তু সিরাজের সম্পর্কে একটা অনুভূতি কাজ করে, কিংবা এই সিরাজের যে করুণ পরিণতিটা হয়, এই পরিণতিটা দেখে কিন্তু আমাদের মনে একটা করুণ রসের আবির্ভাব ঘটে। করুণ রস কি? আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যখন তুমি কোন একটা লেখা পড়ো, তখন কখনো তোমার আনন্দ লাগে, কখনো তোমার মন খারাপ হয়, কখনো তুমি অনেক আশ্চর্য হও, এরকম বিভিন্ন ধরনের অনুভূতি কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এই সিকান্দার আবু জাফরের এই নাটকটা যখন আমরা পড়ি, তখন আমাদের মধ্যে যেটা হয়, একটা যেই রসটার অনুভব আমরা পাই সেটা হচ্ছে করুণ রস। এবং আমাদের তো নাটকের বিভিন্ন ধরন থাকে, কোনো নাটক প্রহসন থাকে, কোনো নাটকে কমেডি থাকে, কমিক রিলিফ থাকে, কোনো কোনো নাটককে আবার একটা ধরন আছে সেটা হচ্ছে ট্র্যাজেডি। এই ট্র্যাজেডিরও আবার দুটো ধরন আছে, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি আর একটা হচ্ছে শেক্সপিয়রের ট্র্যাজেডি। তো এই দুই ধরনের ট্র্যাজেডির ক্ষেত্রে কি হয়, এই ট্র্যাজেডির মধ্যে যারা নায়ক নায়িকা বা পাত্র পাত্রী যারা থাকেন নাটকের, তাদের
কোনো একটা করুণ পরিণতি হয়, হয়তো তারা মারা যান অথবা মারা যান না, যে কোনো ভাবেই তাদের জীবনে একটা বিপর্যয় নেমে আসে। গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে জীবনের এই বিপর্যয়ে, যে যার উপর বিপর্যয় নেমে আসে, ধরো আমার উপর বিপর্যয় নেমে আসলো, এখানে আমার হাত নেই, আমার নিয়তি বা আমার ভাগ্যের একটা ব্যাপার থাকছে, আমার দোষে আমি শাস্তি পাচ্ছি না। আবার শেক্সপিয়ার ট্র্যাজেডির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি পাত্র পাত্রী বা নায়ক থাকছেন, তিনি কোনো একটা কিছু করেছেন, পরবর্তীতে সেটার ফল তাকে ভোগ করতে হচ্ছে। অর্থাৎ ট্র্যাজেডি জিনিসটা আসলে কি? ট্র্যাজেডি জিনিসটা হচ্ছে যে আমাদের যে নায়ক কিংবা নায়িকা যারাই থাকুক না কেন, তাদের যে জীবনে নেমে আসা যে করুণ রস, যে তাদের জীবনের যে দুর্দশা, সেটা পাঠকদের মধ্যে, পাঠক বললে ভুল হবে কারণ যেহেতু এটা একটা নাটক, নাটক মূলত তৈরি করা হয় পড়ার জন্য না, দেখানোর জন্য। যে মঞ্চে নাটক দেখানো হবে, দর্শকরা দেখবে। তো যাই হোক, আমরা এটা পড়ছি কিন্তু মূলত নাটকের সৃষ্টি হয়েছে কিন্তু শ্রব্য কাব্য হিসেবে না, বা দেখা বা শোনা এই জন্য, মানে লিখিত আকারে লেখা থাকবে আমরা পড়বো এই উদ্দেশ্যে না। তো যেটা বলছিলাম, যে ট্র্যাজেডি গুলো তৈরি করা হয়ে থাকে এই কারণে যে যখন একটা ট্র্যাজেডি মানুষ পড়বে কিংবা দেখবে, মূলত যেহেতু দেখার জন্য তৈরি, এটা দেখার পরে আমাদের যারা দর্শক থাকবেন, যারা পাঠক থাকবেন, তাদের এই নায়ক বা পাত্রপাত্রীদের প্রতি এক ধরনের পিটি, এক ধরনের ফিয়ার কাজ করবে, এক ধরনের ভয় কাজ করবে, এক ধরনের করুণ অনুভূতি কাজ করবে। এবং আমরা কিন্তু এই সিরাজউদ্দৌলা নাটকটাকে সেই দিক থেকে আমরা চিন্তা করলে বলতে পারি যে হ্যাঁ, এই নাটকটা পড়ার পরে কিন্তু আমাদের সিরাজের জন্য খুবই খারাপ লাগে, আমাদের মধ্যে একটা মায়া, একটা করুণার কাজ করে। তো এটাই আসলে ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা এরকম একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই। সিকান্দার আবু জাফরের এই আহ সিরাজউদ্দৌলা নাটকটা বাদেও তার কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। যেমন তোমরা একটা কবিতার নাম শুনে থাকবে, বাংলা ছাড়ো। তারপর তোমরা একটা গান বা কবিতা প্রায় শুনে থাকবা, যে এবারের সংগ্রাম, আমাদের সংগ্রাম চলবেই, হ্যাঁ, আমাদের সংগ্রাম চলবেই। তো এই যে বিখ্যাত একটা গান, বাংলা ছাড়া একটা বিখ্যাত কবিতা, এগুলোও কিন্তু সিকান্দার আবু জাফরের রচিত। এই নামগুলো আমরা পাশাপাশি মনে রাখবো এটার সাথে সাথে। এবং এই সিরাজউদ্দৌলা বাদেও তার আরো বিখ্যাত কিন্তু নাটক আছে, শকুন্তলা উপাখ্যান, তারপরে হচ্ছে মহাকবি আলাওল, এগুলোও কিন্তু তার বিখ্যাত বিখ্যাত রচনা, আমরা এই নামগুলো মনে রাখবো। এবং 1757 সালের 23শে জুন নবাব যে ইংরেজদের পক্ষে অবতীর্ণ হন যে যুদ্ধে, সে যুদ্ধে যে তার পরাজয় ঘটে, এবং এই পরাজয়ের পিছনে যে আসলে একটা প্রাসাদ ষড়যন্ত্র ছিল। প্রাসাদ ষড়যন্ত্র ব্যাপারটা কি? প্রাসাদ ষড়যন্ত্র ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু দেখি যে সিরাজের প্রাসাদের অন্তর্ভুক্ত তার অন্তঃপুরের মানুষরাই, তার খালা, তার ভাই, এরাই কিন্তু, এবং তার পরিচিত অমাত্য, তার কাছের মানুষরাই কিন্তু আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তো এই জিনিসগুলোই কিন্তু আমরা আসলে মূলত এখানে দেখি। এবং এটাও দেখি যে 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধে কিন্তু নবাবের সৈন্য সংখ্যা, নবাবের যে কামান গোলা, সেটা কিন্তু ইংরেজদের থেকে অনেক অনেক বেশি ছিল। সংখ্যাটাও মনে হয় আমাদের সবারই মোটামুটি মনে আছে, যে আমরা দেখি যে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, আর কামান ছিল মাত্র 8টি। কিন্তু তার বিপরীতে আমাদের নবাবের কিন্তু বেশ বড় সংখ্যক সৈন্য ছিল, 50,000-এর মতো সৈন্য, এবং কামান সংখ্যা ছিল 53টি। কিন্তু এত সৈন্য, এত কামান থাকার পরেও তিনি কেন যুদ্ধে জয়লাভ করতে পারেননি? কারণ এর পেছনে কাজ করেছিল ষড়যন্ত্র। তার সৈন্য ছিল ঠিকই, কিন্তু সৈন্যরা স্ট্যান্ডিং লাইক, মানে তারা কোনো কাজ করে নাই, চুপচাপ দাঁড়ায় ছিল। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল যে তাদের সেনাপতিরা তাদেরকে কোনো ধরনের নির্দেশনা দেয় নাই, তাদেরকে শুধু শুধু বসায় রাখছে। এরকম কিছু বিষয় কিন্তু আমরা মোটামুটি এখানে দেখি। তো এই নাটকটা করুণ রসের একটা সৃষ্টি করে আমাদের মধ্যে, এবং নাটকটার গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা ক্লাসে আগে এইচএসসির পারপাসে পড়েছি, এবং ক্লাসে অবশ্যই পড়বো। তো সেই সাথে আমরা এখন আমাদের বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখি, দেখলে আমরা ধারণা পাবো যে এখান থেকে বিগত বছরগুলোতে কি কি ধরনের প্রশ্ন এসেছিল। ওকে, তো এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত 10 বছরে মানবিক বিভাগে এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ সিরাজউদ্দৌলা এই নাটকটা থেকে কতবার প্রশ্ন এসেছে, কোন কোন প্রতিষ্ঠানে এসেছে, সেটার একটা অ্যানালাইসিস দেখব, যাতে আমি ধারণা পাই যে আমি এই টপিকটাকে কতটুকু জোর দিয়ে পড়বো। যেমন আমরা এটাকে দেখতে পাচ্ছি 3 স্টার দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কেন এটা থেকে প্রশ্ন এসেছে, কোন কোন জায়গায় আমরা একটু দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটা থেকে মোটামুটি প্রশ্ন আসতে দেখা গেছে। সেটার একটা পরিমাণ দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বার এসেছে, সবচেয়ে কম এসেছে জাহাঙ্গীরনগরে মাত্র 2 বার, গুচ্ছতে 6 বার এসেছে, রাজশাহীতে 12 বার, সবচেয়ে বেশি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23 বার। 10 বছরে, বিগত 10 বছরে 23 বার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরে।
10 বার এসেছে মোটামুটি। 22, 23, 21, 22, 20, 21 সালগুলো আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা বুঝতে পারছি যে মোটামুটি সিরাজউদ্দৌলা থেকে একটা বা দুইটা প্রশ্ন আমাদের জন্য কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে খুব একটা অবাক হওয়ার মতো বিষয় না, থাকতে পারে। কোনটা থাকবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে ধারণা করে নিব। ওকে, তো আমাদের বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে আমরা সাল ভিত্তিক যদি আগাই, সবার শেষ যে পরীক্ষাটা হয়েছে 2023-24 সালে, অর্থাৎ তোমরা এখন যারা ক্লাস করছো তোমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়ররা যে পরীক্ষাটা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে, অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ রাজশাহীতে এ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা বি ইউনিট। তো ওখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুবচন নির্বাসনে এটা কোন ধরনের গ্রন্থ। এখন সুবচন নির্বাসনে এটা কোথা থেকে আসছে পরীক্ষার হলে, তুমি এখন না হয় সিরাজউদ্দৌলা টাইটেলের নিচে দেখতেছো, তাই তোমার কাছে ব্যাপারটা ইজিয়ার ধারণা করা যে এটা একটা নাটক হবে। কিন্তু যখন তুমি মূল পরীক্ষা দিতে যাবা তখন তুমি কিন্তু আকাশ থেকে পড়বা যে সুবচন নির্বাসনে জিনিসটা কোত্থেকে আসছে। সুবচন নির্বাসনে জিনিসটা কোত্থেকে আসছে আমি তোমাদেরকে একটু বলি। আমাদের যে সিরাজউদ্দৌলা নাটকটা আছে, এই নাটকটায় আমরা পড়তে গিয়ে আমরা কিন্তু বাংলাদেশ বিশ্বে নাটকের উৎপত্তি, তারপর বিশ্বের নাটকটা কিভাবে ধীরে ধীরে বাংলায় নাটক হিসেবে আসে, বাংলায় নাটকের উৎপত্তি, বাংলায় নাটকের যে বিকাশ, অর্থাৎ বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ, বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ এই নামে যে টাইটেলটা আছে, যে বাংলায় নাটকটার উদ্ভব কিভাবে হয়, কি কোন কোন লেখকের হাত ধরে এই নাটকের বিকাশটা ঘটে, কোন কোন বিখ্যাত নাটকগুলো আছে, এরকম যে বিভিন্ন নাম দেওয়া, সেই নামগুলো থেকে এই সুবচন নির্বাসনের নামটা নেওয়া হয়েছে। সুবচন নির্বাসনে হচ্ছে আমাদের আব্দুল্লাহ আল মামুন রচিত, আব্দুল্লাহ আল মামুন রচিত একটা নাটক, আব্দুল্লাহ আল মামুন রচিত সুবচন নির্বাসনে একটা নাটক। এবং এই নাটকটার পাশাপাশি আমরা বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ যখন পড়বো তখন আরো অনেকগুলো নাটকের নাম দেখব। সেই নাটকের নামগুলো তো আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল করব। এর পাশাপাশি এখানে আরো কিছু তথ্য আমাদের একই সাথে প্রাসঙ্গিক হয়ে যায়। যেমন ধরো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বলা হচ্ছে কোনটাকে, একটা হচ্ছে প্রথম নাটক। আর যদি তোমার কাছে জানতে চাওয়া হয় যে বাংলার প্রথম সার্থক নাটক কোনটা, তখন কিন্তু তোমার উত্তরটা আলাদা হয়ে যাবে। তার মানে নাটক হতে পারে, কিন্তু নাটকের যে ক্রাইটেরিয়া গুলো, যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্যগুলো মেনে সার্থক নাটকের যে স্থানটা, সে সার্থক নাটকের স্থানটা আমরা কাকে দিয়েছি। আমরা জানি যে সার্থক নাটক বলা হচ্ছে শর্মিষ্ঠাকে, এবং এই শর্মিষ্ঠা নাটকটার রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এর পাশাপাশি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু আরো অনেক নাটক আছে, সেই নাটকের নামগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি, যেমন কৃষ্ণকুমারী এবং আরো অনেক কিছু কিন্তু আমরা পাই। আচ্ছা, এখন এই যে ইংরেজি নাটক থেকে আমরা নাটকের অনুবাদ করে বাংলায় নাটক হিসেবে চালাচ্ছি, এর বাইরে এসেও কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ভাষায়, এমন না যে আমরা ইংরেজি হ্যামলেট বা ইংরেজি কোন একটা নাটককে অনুবাদ করে আমাদের এখানে নাটকটাকে প্লে করছি বা অভিনয় করছি, তা না। একটা সময়ের পরে কিন্তু এই বাংলায়ও কিন্তু নাটকের উদ্ভব শুরু হয়, নাটকের বিকাশ শুরু হয়। সে বিকাশগুলো কাদের হাত ধরে হয়েছে, যেমন আমি একটা নাম বললাম, মাইকেল মধুসূদন দত্ত, শর্মিষ্ঠা, এটা সার্থক নাটক। তাহলে কি মাইকেল মধুসূদন দত্তের পরেই কি থেমে গিয়েছিল? তা কিন্তু না। আমরা কি দেখি? আমরা দেখি যে রামনারায়ণ তর্করত্নের মতো মানুষরা, তারপরে মধুসূদন দত্তের আরেকটা নাটক আছে কৃষ্ণকুমারী, তারপরে দীনবন্ধু মিত্র নীল দর্পণ, নীল বিদ্রোহের উপর নিয়ে লেখা নীল দর্পণ, তারপরে সধবার একাদশী নামক একটা নাটক আমরা পাই, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা হচ্ছে বিসর্জন নাটকটা পাই। এরকম বিভিন্ন লেখকদের হাত ধরেই কিন্তু ধীরে ধীরে আমাদের এই নাটকের বিকাশটা হয়েছে। এবং যেহেতু সুবচন নির্বাসনে এই প্রশ্নটা এসেছে আসলে বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ থেকে, বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে আর যেই যে নাটকগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এবং বাংলাদেশের নাটক যদি স্পেশালি বলি, এটা তো ধরো বাংলা, বাংলা আর বাংলাদেশ দুটো কিন্তু আলাদা। ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গও কিন্তু বাংলা, ওদের ওদের লেখাও কিন্তু বাংলা লেখা। কিন্তু আমরা যদি বলি বাংলাদেশ, অর্থাৎ 1971 সালে আমরা স্বাধীন হওয়ার পরে, আমরা বাংলাদেশ নাম পাওয়ার পরে বাংলাদেশের যে নাট্যকার বা বাংলাদেশের যদি নাটকের কথা তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়, তখন কিন্তু তোমার অন্য ব্যক্তিদের কথা বলতে হবে। যেমন ধরো বাংলাদেশের নুরুল মোমেন, হ্যাঁ, নুরুল মোমেনের একটা বিখ্যাত নাটক আছে নেমেসিস। হ্যাঁ, নেমেসিস হচ্ছে প্রতিহিংসার দেবী। তো এই নুরুল মোমেনের নেমেসিসের কথা আমরা বলতে পারি বাংলাদেশের নাটক বললে।
তারপর সৈয়দ ওয়ালিউল্লাহ, ওনার নাম আমরা সবাই শুনেছি লাল সালু পড়তে গিয়ে। সৈয়দ ওয়ালিউল্লাহও কিন্তু বাংলাদেশের নাটকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার যেমন বহিপীর নাটকটা আছে, হ্যাঁ, তার পাশাপাশি মমতাজউদ্দিন আহমদ, তার রাজা অনুসারের পালা, তারপর হচ্ছে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, এরকম বিভিন্ন নাটকের কথা আমরা শুনেছি। মামুনুর রশিদের আছে ওরা কাদের আলী, এরকম নাটকগুলো আমরা কিন্তু খেয়াল করি। ওকে, আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা এই উদ্ভব এবং বিকাশ পড়তে গিয়ে বাংলাদেশের নাটক প্রসঙ্গে, সেটা হচ্ছে একটা নাটকের নাম আমরা পাই তালপাতার সেপাই। এটা হচ্ছে এম এস সোলাইমানের লেখা তালপাতার সেপাই। তালপাতার সেপাই যে নাটকটা, এই নাটকটা বাংলাদেশের একজন নাট্যকার এম এস সোলাইমান উনার লেখা। এই নাটকটার অন্যান্যগুলো মুখে বললাম, এটার কথা আবার কেন বললাম, কারণ এটা তো একটা নাটক তালপাতার সেপাই। আমাদের আরেকটা বিখ্যাত বাংলা উপন্যাস আছে, উপন্যাসটার নাম হচ্ছে চিলে কোঠার সেপাই। তোমরা অনেকে হয়তোবা পড়ে থাকবা। উপন্যাসটার নাম হচ্ছে চিলে কোঠার সেপাই। এই চিলে কোঠার সেপাই আর তালপাতার সেপাই নাম দুইটা বেশ কাছাকাছি, কনফিউজড হওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু আগে থেকেই সাবধান করে দিচ্ছি, একটা হচ্ছে তালপাতার সেপাই, এটা হচ্ছে নাটক, এটা লিখেছে এম এস সোলাইমান। আরেকটা হচ্ছে চিলে কোঠার সেপাই, সেটা কিন্তু কোনো নাটক না, সেটা একটা উপন্যাস, লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। তো আমরা এই দুইটা জায়গা যে আলাদা সেটা একটু মনে রাখতে হবে আমাদের। আখতারুজ্জামান ইলিয়াস, এই নাটকটা, এই উপন্যাসটা, সরি, এই উপন্যাসটা লেখা হয়েছিল 1969-এর যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে। তার মানে নাম কাছাকাছি হলেও একটা নাটক আর একটা উপন্যাস। আচ্ছা, তো আমরা এই প্রশ্নটা নিয়ে মোটামুটি অনেক ধরনের আলাপ আলোচনা কথাবার্তা বলে ফেলেছি। আমরা একটু তার পরের প্রশ্নটাতে একটু চলে যাই। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যেখানে আসলে কি নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রাণের ভয়ে কে না পালায় হুজুর উক্তিটি কার? আচ্ছা, প্রাণের ভয় কেনা পালায় হুজুর, এই উক্তিটা আসলে কোথা থেকে উঠে এসেছে আমরা যদি একটু খেয়াল করি। আমাদের এই নাটকটা তো 4টা অঙ্ক আছে, এখানে আমাদের যে তৃতীয় অঙ্কটা আছে, তৃতীয় অঙ্ক, এবং এই অঙ্কগুলোর মধ্যে আমরা মোটামুটি জানি যে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই কিন্তু দৃশ্য বিভাজন থাকে, তাই না? আচ্ছা, তো এই নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যটার কথা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যতে কি হয়? তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যতে আমরা দেখি 1757 সালের 25শে জুন, অর্থাৎ আমাদের পলাশীর প্রান্তরে যে যুদ্ধ, সে যুদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে যুদ্ধের পরবর্তী সময়টা, মুর্শিদাবাদে নবাবের যে দরবার, নবাবের সিরাজউদ্দৌলার যে দরবার, সেই দরবারের একটা ঘটনা আমরা পাই তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে। মুর্শিদাবাদে নবাবের দরবার, ওই দৃশ্যতে আমরা কি দেখি? ওই দৃশ্যতে আমরা দেখি যে দরবারে অনেক কম মানুষজন ছিল, ওখানে সাধারণ মানুষের সংখ্যাই বেশি ছিল। তো নবাব সিরাজ যেটা করে, সাধারণ মানুষের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দিচ্ছেন বা কথাবার্তা বলতেছেন। তিনি বলতেছেন যে দেখেন, আমি হচ্ছে পলাশীর যুদ্ধের প্রান্তরে, ঘটনাটা খেয়াল করে এটা কবে ঘটছে, এই দৃশ্যটা হচ্ছে 1757 সালে 25শে জুনের কথা। 1757 25শে জুন, তার মানে কি 23শে জুনে পলাশীর প্রান্তরের যুদ্ধে নবাব হেরে গেছেন, তার ঠিক 2 দিন পরের কথা। কোথায় ঘটনাটা হচ্ছে? নবাবের দরবারে। নবাবের দরবার আমরা সবাই জানি মুর্শিদাবাদে। আচ্ছা, তো নবাবের দরবার মুর্শিদাবাদে, যখন নবাব জানাচ্ছেন তার জনগণকে, জনসাধারণকে, যে আমি পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছি, পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার পরে আমাকে পালিয়ে আসতে হয়েছে, তো এই কথাটা আসলে গোপন করে আমার খুব একটা লাভ নাই, এরকম যখন তিনি বলেন, তখন একজন সাধারণ র্যান্ডম ব্যক্তি নবাবকে বলেন যে প্রাণের ভয়ে কে না পালায় হুজুর। এই যে প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, এটা তাহলে তার নবাবের রাজদরবারের কোন একজন সাধারণ ব্যক্তির কথা। তো উক্তিটি কার? কোন সৈনিকেরও না, রাইন কমর, আমরা উমর বেগ কমর বেগের নাম পাই যারা গুপ্তচর, তাদের কারো না। অ্যান্সার হবে হচ্ছে ওপরের কোনটি নয়, কারণ এটা একজন সাধারণ ব্যক্তি নবাবকে বলছিল যে আপনি পালায় আসছেন, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, প্রাণের ভয়ে সবাই পালায়। তখন আবার আমাদের সিরাজ বলে যে আপনাদের সবার কি বিশ্বাস যে আমি আসলে প্রাণের ভয়ে পালিয়ে আসছি? না, আমি আসলে প্রাণের ভয়ে পালিয়ে আসি নাই। সেনাপতিরা আমাকে পরামর্শ দিছে যে যুদ্ধের নিয়ম অনুযায়ী আমি কি করি নাই, আত্মসমর্পণ করি নাই, বিজয়ী যারা অর্থাৎ ইংরেজদের কাছে আমি আত্মসমর্পণ করি নাই, বরং আমি রাজধানীতে ফেরত আসছি, যাতে আমি আমাদের যে স্বাধীনতাটা আছে সেই স্বাধীনতাকে বজায় রাখার চেষ্টা করতে পারি। তার মানে এই কথাটা আসলে একজন ব্যক্তি এবং নবাবের মধ্যকার কথোপকথন। ওকে, এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 23-24 সালে আসা একটা প্রশ্ন, নবাব সিরাজের পতনের পর ক্লাইভের গাধা পরিচিতি কে পান? এটা খুবই সহজ একটা প্রশ্ন, কারণ রবার্ট ক্লাইভ যে চরিত্রটাকে আমরা পাই, এই রবার্ট ক্লাইভ তো একজন ইংরেজ। এই রবার্ট ক্লাইভ আসলে কাকে নাচাচ্ছিল? মীর জাফরকে। এবং মীর জাফর কিন্তু রবার্ট ক্লাইভের কথা মতো সবকিছু করছে। ইভেন মীর জাফর যখন সিংহাসনে বসবে, রবার্ট ক্লাইভ তাকে বসা না দেওয়া পর্যন্ত সে বসে নাই, হ্যাঁ, ভিখারির মতো সিংহাসনের পাশে দাঁড়ায় ছিল, এরকম একটা ব্যাপার। তো নবাব সিরাজ যখন পতন হয়, পতন হওয়ার পরে ক্লাইভের গাধা এই নামটা কিন্তু আমাদের মির্জাফরের সাথেই সবচেয়ে বেশি মানানসই ছিল। ওকে, তারপরে প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে অনেক বোর্ডে, অনেক অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে দেখতে পাচ্ছি 23-24, 22-23 2 বছর এসেছে। জাহাঙ্গীরনগরে দেখতে পাচ্ছি 21-22 সালে এসেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। তোমরা যারা নাটকটা পড়েছো তারা সবাই এই নাটকটার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে আমরা কি দেখি? আমরা দেখি যে ফোর্ট উইলিয়াম দুর্গে যখন হচ্ছে নবাবের সৈন্যরা ইংরেজদের ওই দুর্গটাকে আক্রমণ করে, তখন একে একে যারা অনেক বড় বড় কথা বলছিল যে যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, এই মানুষগুলোই কি করে, তারা হচ্ছে একটা সময় নৌকায় করে পালিয়ে যায়, যাতে নবাবের হাতে তাদেরকে ধরা না পড়তে হয়, শাস্তি না পেতে হয়। তো এরকম একটা দৃশ্য যখন দেখলো, দেখার পরে উমিচাঁদ বলে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। কার সম্পর্কে বলে? কার সম্পর্কে বলে? সেটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন সম্পর্কে বলে। এই যে ক্যাপ্টেন ক্লেটন সম্পর্কে এই কথাটা বলে, যে ক্যাপ্টেন ক্লেটন এত বড় বড় গলায় এতগুলো কথা বলতেছিলেন যে তোমরা প্রাণপণে যুদ্ধ করো, এই করো, সেই করো, সেই হচ্ছে কি করলেন, এত সিংহের মতো তার এত ভাব ছিল, এত সাহস ছিল, সেই সাহসী লোকটাই ভয়ে লেজ গুটিয়ে নিলেন, অর্থাৎ পালিয়ে গেলেন। এই যে তার যে পলায়নটা, এই পলায়নটাকে দেখেই কিন্তু উমিচাঁদ উক্ত কথাটি বলেন যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। আচ্ছা, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23, 23-24 সালে আসা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। বলা হচ্ছে, সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসনের সই জাল করেছিল কে? আচ্ছা, আমরা জানি যে আমাদের এই সিরাজউদ্দৌলা নাটকে যখন হচ্ছে সিরাজকে হারানোর একটা প্ল্যানিং চলছিল, নীল নকশা চলছিল, সেই নীল নকশা সম্পন্ন করার জন্য দুইটা দলিল বানানো হয়। একটা ছিল আসল দলিল, একটা ছিল নকল দলিল। নকল দলিলে উমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করা হয়েছিল, এবং আসল দলিল আসল দলিল ছিল, সেখানে উমিচাঁদের কোনো উল্লেখই ছিল না। তো নকল দলিলটায় আমাদের ইংরেজদের যেই কর্তৃপক্ষ ওয়াটসন, সে হচ্ছে সই করতে রাজি হন নাই। তো যেহেতু তিনি সই করতে রাজি হন নাই এবং তার সই বাদে এই দলিলটা তো আসলে একসেপ্টেবল হবে না এবং অ্যাপ্রুভড মনে হবে না, তো তার তো একটা সই লাগবে। এখন তার সইটা কে করে দেন? তার সইটা করে দেন হচ্ছে লুসিংটন। তাহলে লুসিংটন সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসনের সইটা জাল করেছিল বা নকল করেছিল। আচ্ছা, সিরাজের পতন কে না চায় সংলাপটি কার? আমরা দেখি যে যখন সবাই মিলে চক্রান্ত করছিল সিরাজকে হারানোর, তখন সিরাজের আপন খালা ঘসেটি বেগম, যার নাম হচ্ছে মেহেরুন্নেসা, নবাব আলীবর্দী খাঁর বড় কন্যা, নবাব সিরাজের আপন খালা, মায়ের আপন বোন, হ্যাঁ, সেই ঘসেটি বেগম হচ্ছে এই সংলাপটি বা এই উক্তিটি করেছিলেন যে আমরা সবাই সিরাজের পতন চাই। তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? গুচ্ছে 2023-24 সালে আসা একটা প্রশ্ন। তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? আচ্ছা, এই নাটকের একদম আমরা শুরুর দিকের কথা যদি একটু মনে করি, শুরুর দিকে যখন দেখা গেল যে ইংরেজরা যখন নবাবের কাছে পেরে উঠছিল না, হেরে হেরে যাচ্ছিল নবাব সৈন্যদের কাছে, তখন ইংরেজরা এই বাঙালি যেই সৈন্যরা ছিল, যারা শুধুমাত্র টাকার জন্য কোম্পানির পক্ষে কাজ করছে, তাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করার চেষ্টা করে বা মোটিভেট করার চেষ্টা করে যে কাপুরুষ বাঙালি যুদ্ধ করো, তারপর হচ্ছে যে আহ প্রাণপণে যুদ্ধ করো, বাঙালিদেরকে বলছে, ইংরেজদেরকে বলছে, এরকম আহ মানে জিততে হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে প্রকাশ পাচ্ছিল। তো ওইরকম সময় কথোপকথনের সময় যে ক্লেটন যখন বারবার সবাইকে ভাবে বলছে যে তোমরা হচ্ছে যুদ্ধ করো, এই করো, সেই করো, তখন আমাদের এই ওয়ালি খান বলে একজন ছিল, যে একজন সৈন্য,
তিনি বলেন যে আপনি সবকিছু বলতেছেন ঠিক আছে, কিন্তু বাঙালি কাপুরুষ না, আমরা ভীরু না, আমরা কোনো জায়গা থেকে এরকম হটে চলে যাই না, যেমন ক্লেটন নিজেই কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছে, কিন্তু বাঙালিরা এটা করে না, এরকম একটা কথা ওয়ালি খান বলে যে আমরা শুধুমাত্র টাকার জন্য আপনাদের হয়ে কাজ করছি, তাই বলে কিন্তু বাঙালিরা কাপুরুষ নয়। এটা তার মানে উক্তিটা হচ্ছে আমাদের ওয়ালি খানের। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 22-23 সালে আসা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? আমরা দেখি যে যখন মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে আমাদের সিরাজউদ্দৌলাকে হত্যা করে, প্রথমে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে, হ্যাঁ, তো এই সময় আমরা দেখি যে সিরাজ যখন মারা যান তখন তার হাতটা মুষ্টিবদ্ধ ছিল। এখন এই মুষ্টিবদ্ধ হাতটা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছেন এটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথমত বলা হচ্ছে প্রতিরোধ। দেখো এখানে আসলে সিরাজের প্রতিরোধের জায়গাটা কোথায়? তিনি একজন রাষ্ট্রদ্রোহী হিসেবে আটকা পড়ে আছেন, এখানে কিন্তু তিনি কোনো প্রতিরোধ করছেন না। আচ্ছা, দ্বিতীয়ত বলা হচ্ছে অন্তিম প্রচেষ্টার, অন্তিম প্রচেষ্টা মানে হচ্ছে শেষ চেষ্টার স্বদেশ প্রেম। হ্যাঁ, সিরাজের মধ্যে স্বদেশ প্রেম ছিল, কিন্তু মৃত্যুর সময় হাত মুষ্টিবদ্ধ রেখে তিনি কিন্তু কোনো স্বদেশ প্রেমের পরিচয় দিচ্ছেন বলে মনে হয় না। আন্দোলনের না, মুষ্টিবদ্ধ হাত আন্দোলনের প্রতীক, কিন্তু মৃত্যুকালে সিরাজ যে হাতটাকে মুষ্টিবদ্ধ করে রেখেছিলেন এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট, সবচেয়ে বেশি পারফেক্টলি যায় হচ্ছে অন্তিম প্রচেষ্টা বা শেষ চেষ্টার সাথে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? আচ্ছা, আমরা এই পুরো নাটকটার ক্ষেত্রে যদি চিন্তা করি, নাটকটার অঙ্ক হচ্ছে 4টি, অঙ্ক হচ্ছে 4টি, আর এই 4টা অঙ্কের মধ্যে দৃশ্য আছে হচ্ছে 12টা, দৃশ্য আছে 12টা। আচ্ছা, এখানে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে অঙ্ক তো 4টা, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, তো এই 4টা অঙ্কের মধ্যেই তো আমাদের দৃশ্যগুলো বিভাজিত থাকবে। তো আমরা কোন অঙ্কে কয়টা দৃশ্য ছিল এটাও একটু একসাথে কিন্তু আমরা মনে রাখতে পারি। আমাদের যে প্রথম অঙ্কটা ছিল, সে প্রথম অঙ্কে দৃশ্য সংখ্যা ছিল 3টা, দ্বিতীয় অঙ্কে আবার দৃশ্য সংখ্যা ছিল 3টা, তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা ছিল 4টা, চতুর্থ অঙ্কে দৃশ্য সংখ্যা ছিল 2টা। 3 3 6, 4 10 আর 2 12। এই গেল আমাদের অঙ্ক এবং দৃশ্য সংখ্যা 1 2 3 4, অর্থাৎ প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, আর এগুলো হচ্ছে সব দৃশ্য। দৃশ্যটা কিরকম? বিভাজনটা 3 3 4 2। তার মানে এই হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক এবং দৃশ্যের বিভাজনটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে দৃশ্য সংখ্যা 12টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 22-23 সালে আসা একটা প্রশ্ন। ওকে, আমরা তার পরের প্রশ্নটা একটু চলে যাই। একই বিশ্ববিদ্যালয় একই ইউনিটে সিরাজউদ্দৌলা থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কে করেছেন? ড্রেক মানে রজার ড্রেক, উনি একজন ইংরেজ, হলওয়েল ইংরেজদের ডাক্তার, ওয়াটস ইংরেজ, কিলপ্যাট্রিক এরাও ইংরেজ, এরা প্রত্যেকেই ইংরেজ, এরা কেউ কিন্তু লাহোর থেকে আসেন নাই। তো আমরা জানি যে আমাদের যে উমিচাঁদ ছিল, উমিচাঁদ যে কিনা প্রচুর পরিমাণে অর্থলোভী ছিল, এই উমিচাঁদ কিন্তু সুদূর লাহোর থেকে আসলে তিনি এই অর্থ উপার্জন করার জন্য বাংলাদেশে এসেছিলেন। তার মানে উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন হচ্ছে আসলে উমি চা। তাহলে এখানে আসলে সঠিক উত্তরটা আমরা পাচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা একই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি, সিরাজউদ্দৌলা নাটকের কতটি দৃশ্যে সিরাজউদ্দৌলার উপস্থিতি রয়েছে? তার মানে সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য হচ্ছে 12টা, আমরা মাত্রই পড়ছি, টোটাল দৃশ্য হচ্ছে 12টা। এই 12টা দৃশ্যের 8টা দৃশ্যেই হচ্ছে আমাদের সিরাজের উপস্থিতি রয়েছে, আর যে 3টা দৃশ্য, 4টা দৃশ্য, এই 8টা দৃশ্যে সিরাজ ছিল, আর যে 4টা দৃশ্য, ওই 4টা দৃশ্যে আমরা কি দেখি যে বিভিন্ন ধরনের সিরাজকে নিয়ে যে বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলো, তাকে নিয়ে যে বিভিন্ন ধরনের নীল নকশাগুলো সাজানো হয়, ষড়যন্ত্রগুলো করা হয়, সেগুলো এই দৃশ্যগুলোতে ছিল। হ্যাঁ, তার মানে 8টা দৃশ্য হচ্ছে সিরাজউদ্দৌলার উপস্থিতি আমরা দেখতে পাই। সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খুঁজছে, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? আচ্ছা, একটু খেয়াল করো, এখানে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উক্তি সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খুঁজছে, এটা মনে হতে পারে মীর জাফর, মীর মর্দান, প্রত্যেকের কথা মনে হতে পারে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, মীর মর্দান যে চরিত্রটা, এই চরিত্রটা একটা দেশপ্রেমিক চরিত্র, তাকে কিন্তু আমরা এরকম কোন ধরনের উক্তি করতে দেখি না। আচ্ছা, এখন
এই নাটকটা কোন প্রসঙ্গে, এই উক্তিটা কোন প্রসঙ্গে করা হয়েছিল সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সবাই উচ্চাভিলাষী, তার মানে কি সবার অনেক উচ্চাকাঙ্ক্ষা, সবাই টাকা পয়সা চাচ্ছে, কেউ প্রত্যেকে তাদের দাবিগুলো আগে আগে তুলে রাখতেছে, যে কোনো কারণে যদি সিরাজের পতন হয়, মীর জাফর, শওকত জং এরা যদি নবাব হয়, তাহলে আমরা কি পাবো না পাবো, এটার যে হিসেবগুলো করে রাখতেছে। এই হিসেবগুলো দেখেই কিন্তু আমাদের যে রাজবল্লভ সে উক্ত উক্তিটা করে, যে সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খুঁজতেছে কিভাবে আসলে নিজেদের আখেরটা গুছানো যায়। তাহলে উক্তিটি হচ্ছে আসলে মূলত রাজবল্লভের। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কমন প্রশ্ন, যেটার উত্তর আমরা অলরেডি দিয়ে ফেলছি অন্য একটা প্রশ্ন প্রসঙ্গে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2021 সালে এসেছিল, যে সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কয়টা? আমরা জানি অঙ্ক হচ্ছে 4টা। সিরাজউদ্দৌলা নাটকে লুৎফুন্নেসা কার কন্যা? আচ্ছা, আমরা সবাই জানি মোটামুটি যে লুৎফুন্নেসা হচ্ছে সিরাজের স্ত্রী, আর তার বাবা হচ্ছে মির্জা ইরিজ খান, যিনি কিনা সিরাজের কাছ থেকে টাকা পয়সা নিয়েও পালায়ে গেছিলেন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার শেষের দিকে, যে যখন সিরাজ পরাজিত হয়েছিলেন, তখন আমরা তার প্রসঙ্গটা পাই। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা প্রশ্ন, 22-23 সালে আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, সিরাজউদ্দৌলা নাটকের এই সংলাপটি কার? আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে এই সংলাপটা শুনলে সিরাজের কথা ফার্স্টে মাথায় আসে, যে সিরাজ আসলে কাউকে বিশ্বাস না করতে পারা উচিত ছিল, যে যেহেতু সবাই তার বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। কিন্তু দেখা গেল কি, এই সংলাপটা কার হয়ে গেল? এই সংলাপটা হয়ে গেল মীর জাফরের, যে মীর জাফররা মিলেই কিন্তু সিরাজের বিপক্ষে কাজ করতেছে। এখন যারা সিরাজের বিপক্ষে কাজ করতেছে, তারা যে মীর জাফরের বিপক্ষে কাজ করবে না, একজন আরেকজনকে বিশ্বাস করবে, এর তো কোনো গ্যারান্টি নাই। তার মানে সবাই সন্দেহের দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, এই কথাটা আসলে আমরা মীর জাফরের মুখ থেকেই প্রথম শুনতে পাই, যে এরা প্রত্যেকের মধ্যেই কিন্তু একজন আরেকজনের প্রতি সন্দেহ কাজ করতেছে। কারণ আমরা প্রমাণ কিন্তু পাই যে তারা সবাই মিলে কিন্তু উমিচাঁদকেও ঠকিয়েছিলেন। আচ্ছা, এরপর আমরা যদি একটু খেয়াল করি, ডাচরা ব্যবসা করার জন্য কোন শতকে প্রথম ভারতবর্ষে আসে? ডাচরা ব্যবসা করার জন্য ষোড়শ শতকে প্রথম ভারতবর্ষে এসেছিল বলে আমরা জানতে পারি। আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে পালন করেছেন সিরাজউদ্দৌলা নাটকে কে কাকে বলেছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22-23 সালে একটা আসা প্রশ্ন। আমরা জানি যে মোহাম্মদী বেগ যে চরিত্রটা আছে, তাকে সিরাজের বাবা মা পুত্র স্নেহে লালন পালন করেছিলেন। তাই সিরাজে কিন্তু মোহাম্মদী বেগকে উক্তিটা করেন যে তুমি তুমি আমাকে হত্যা করবে, আমার বাবা মা তোমাকে পুত্র স্নেহে লালন পালন করেছিলেন, তোমার কাছ থেকে এটা আমি আশা করি না, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমরা দেখি যে চতুর্থ অঙ্কের যে দ্বিতীয় দৃশ্যটা 2রা জুলাই 1757 সালে এটাকে আমরা অনুষ্ঠিত হতে দেখি। প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের স্থান কোথায়? তার মানে তোমরা বুঝতে পারতেছো যে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এরকম বিভিন্ন অঙ্ক দৃশ্য নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে অমুক অঙ্কের অমুক দৃশ্যটা কোথায় সংঘটিত হয়েছে। তার মানে তোমার যে 12টা দৃশ্য আছে, সেই 12টা দৃশ্য সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে, যে প্রথম দৃশ্যটা কোথায়, ঘটনাগুলো যে সিরিয়ালি যে সিকোয়েন্স অনুযায়ী আসে, সেই সিকোয়েন্স অনুযায়ী যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমার ঘটনাক্রমগুলো মনে থাকার কথা। তো প্রথম অঙ্কের যে তৃতীয় দৃশ্যটা, সেটা আসলে ঘসেটি বেগমের বাড়িতে ছিল। ঘসেটি বেগমের বাড়িতে ওরা প্রথমবার যে ষড়যন্ত্রগুলো করছিল সেটা হয়েছিল। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, জাহাঙ্গীরনগরের 22-23 সালের একটা প্রশ্ন, রাত বেরাতে চলাফেরা করি, ভূত পেত্নীর সঙ্গেও যোগ রাখতে হয়, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কে করেন? আমরা জানি যে সিরাজউদ্দৌলা নাটকে আমাদের একজন গুপ্তচর ছিলেন রাইসুল জুহালা, উনি এই কথাটা বলেন যে আমি তো রাত বেরাতে চলাফেরা করি, আমাকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। তার মানে এটা আসলে মূলত রাইসুল জুহালা বা নারায়ণ সিং তার উক্তি ছিল। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, হি ইজ এ ডেড হর্স কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? আচ্ছা, হি ইজ এ ডেড হর্স তার মানে এই যে মৃত ঘোড়া, অর্থাৎ যখন সবাই আমাদের সিরাজউদ্দৌলাকে নিয়ে বিভিন্ন বিষয়ে একটা সন্দিহান ছিল, বা তিনি আসলে কিছু করতে পারবেন কিনা, তিনি কোনোভাবে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন বা ক্ষতির কারণ সৃষ্টি করতে পারবেন কিনা, এরকম যখন হচ্ছে সন্দেহ প্রকাশ পাচ্ছিল, তখন আমরা দেখি যে সিরাজউদ্দৌলা সম্পর্কে রবার্ট ক্লাইভ, দেখো ইংরেজিতে কথা বলবে, এটাই স্বাভাবিক। রবার্ট ক্লাইভ হচ্ছে উক্ত উক্তিটা করেন কার সম্পর্কে? সিরাজউদ্দৌলা সম্পর্কে করেন। মীর জাফরকে অভয় দেন এভাবে, যে আরে ও আর কি করবে, ও তো হচ্ছে ডেড হর্স, এরকম একটা ব্যাপার আমরা এখানে দেখতে পাই। তারপরে আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে পরবর্তী প্রশ্নটা,
বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? এটা কি কোনো সামগ্রিক নাটক? পৌরাণিক? পৌরাণিক মানে হচ্ছে যে পুরাণ বা মিথোলজিক্যাল যে ব্যাপারগুলো, মিথ, হ্যাঁ, ওই পুরাণের বিভিন্ন ঘটনাকে নিয়ে যদি কোনো কিছু লেখা হয় সেটাকে আমরা পৌরাণিক বলি। ট্র্যাজেডি মানে হচ্ছে যেটা এক ধরনের করুণ রসের সৃষ্টি করে, তো এটা এক ধরনের ট্র্যাজেডি। কিন্তু এখানে প্রশ্নটা তোমাকে খেয়াল করতে হবে বিষয়গত দিক থেকে, অর্থাৎ নাটকটার বিষয়টা কি? নাটকটার বিষয় হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, 1757 সালের পলাশীর প্রান্তরের সিরাজের পতন, যুদ্ধ, তার মানে এটা একটা ঐতিহাসিক ঘটনা। তো বিষয়গত দিক থেকে এটা ঐতিহাসিক, আর এমনিতে রস বা অনুভূতির দিক থেকে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি সেটাকে ট্র্যাজেডি বলতে পারতা। ওকে, তারপরে আমরা গুচ্ছের 22-23 সালে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আলীনগরের সন্ধি কত সালে করা হয়? আমরা একদম শুরুতে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যতেই কিন্তু দেখি। তাহলে অ্যান্সার হচ্ছে 1757। 1757 সালে আমরা দেখি যে নবাব আলীনগরের একটা সন্ধি করেন এবং কলকাতার নাম আলীনগর রাখেন। তার নানার নাম অনুসারে, তার নানা কে ছিলেন? নবাব আলীবর্দী খাঁ। ওই নবাব আলীবর্দী খাঁর নাম অনুসারে কলকাতার নাম করেন আলীনগর, এবং রাজা মানিকচাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন বলে আমরা জানতে পারি। আচ্ছা, এরপর সিরাজউদ্দৌলা নাটকে দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড এরকম একটা লাইন আমরা পাই। তো ব্রেভেস্ট সোলজার বলতে আসলে কাকে বোঝানো হয়েছিল? ব্রেভেস্ট সোলজার বলতে বোঝানো হয়েছিল মীর মর্দানকে। সেনাপতি মীর মর্দানের যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে আমরা দেখি যে খুব আফসোস করে বলা হয় যে দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, অর্থাৎ সবচেয়ে বেশি যে দেশপ্রেমিক ছিল, সাহসী ছিল, সে মানুষটার মৃত্যু হয়েছে, এরকম একটা প্রসঙ্গ আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। এই যে এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ, এটা তো খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে সিরাজউদ্দৌলার উক্তি। এখন সিরাজের কি ভুল ছিল? এতদিনের তার ভুলটা কি? এতদিনের তার ভুলটা হচ্ছে এই যে তিনি তার আশেপাশের মানুষগুলো, তার সেনাপতি মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে যে তিনি দিনের পর দিন বিশ্বাস করে গিয়েছেন, এই বিশ্বাস করাটা তার ভুল ছিল, যেটা তিনি বুঝতে পেরেছেন। এখন এই ভুল সংশোধন করার জন্য তাকে যুদ্ধক্ষেত্রে সরাসরি যেতে হবে, এটাই শেষ সুযোগ। তো অ্যান্সার হবে হচ্ছে যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন, যে তাকে যুদ্ধক্ষেত্রে যেতেই হবে, কারণ তিনি এতদিন যে ভুল করছেন, এখন এই ভুলের সংশোধন তিনি ভেবেছিলেন যে একমাত্র তিনি যুদ্ধক্ষেত্রে গেলেই সম্ভব হবে। এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? এটা আমরা অনেকবারই বলেছি যে ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। এই মাত্র 3000 সৈন্য নিয়েও তারা কি করেছিলেন? তারা হচ্ছে জয় লাভ করেছিলেন। এটার পেছনের কারণও আমরা মোটামুটি জানি, যে কারণ হচ্ছে আমাদের ইংরেজদের এবং আমাদের লোকদের নবাবের বিপক্ষে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটাই কিন্তু হচ্ছে এটার পেছনে কাজ করেছে। 3000 সৈন্য। আর যদি বলে যে ইংরেজদের পক্ষে কামান কয়টা ছিল? কামান ছিল হচ্ছে 8টি, মাত্র 8টি কামান, আর সৈন্য ছিল হচ্ছে 3000। তাহলে একই সাথে আমরা এটাও মনে রাখবো যে আমাদের নবাবের কতটুকু সৈন্য ছিল, কতটুকু কামান ছিল। নবাবের সৈন্য ছিল কত? 50,000, এবং আমাদের কামান সংখ্যা ছিল হচ্ছে 53টি। নবাবের পক্ষে কামান সংখ্যা 53টি, এবং সৈন্য সংখ্যা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি এটার তুলনায়। আচ্ছা, এরপর সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্যের স্থান কোথায়? আমরা জানি প্রথম দৃশ্যটি সংঘটিত হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গতে, যে দুর্গ ইংরেজদের ছিল, ইংরেজরা ওখানে অবস্থান করছিল। নবাব এই ইংরেজদের এই দুর্গটাকে আক্রমণ করেছিলেন, সেখানে তাদের পরাজয় ঘটেছিল, এবং পরাজয়ের পরে তাদের অনেকেই, ক্যাপ্টেন ক্লেটন থেকে শুরু করে আরো অনেকেই পালিয়ে যায়। হলওয়েল পালায়নি, হলওয়েল নবাবের কাছে আত্মসমর্পণ করে, এরকম একটা বিষয় আমরা দেখতে পেয়েছিলাম। আচ্ছা, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 21-22 সালের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে, এটা কার উক্তি? আচ্ছা, উক্তিটা মূলত সিরাজের। যখন ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন নবাব সৈন্য নিয়ে, তখন ইংরেজদের মধ্য থেকে এই হলওয়েল হচ্ছে কোম্পানির ঘুষখোর ডাক্তার। হ্যাঁ, এই হলওয়েল একজন ডাক্তার হয়েও সে সেনাধ্যক্ষ হয়েছে, অর্থাৎ ইংরেজদের হয়ে নবাবের বিরুদ্ধে সৈন্য চালনা করতেছে। তো এই প্রসঙ্গে আসলে সিরাজউদ্দৌলা উক্ত কথাটি বলেছিলেন। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে বিতেও এবং ডিতেও। প্রশ্নটা হচ্ছে, কোন কবি বা লেখক সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? এটা তো খুবই সহজ, আমরা যেহেতু মাত্র সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা পড়তেছি, এটা অ্যান্সার করা আমাদের জন্য কঠিন কিছু না।
কিন্তু একসাথে যখন প্রশ্নের মধ্যে থাকবে তখন হয়তো বা একটু কনফিউজিং। আর এখন তো আমরা একটা টপিকের উপরই পড়তেছি, এটা একটা বিষয় আর কি। সিরাজউদ্দৌলা নাটকে যে পাখির ডাক অমঙ্গল সূচক হিসেবে ব্যবহৃত, আসলে শুধু সিরাজউদ্দৌলা নাটকে না, যে কোনো নাটকেই পাখির ডাক অমঙ্গল সূচক। কোন পাখি? কাকও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু মূলত পেঁচার ডাক। যে আমরা যখন দেখি সিরাজ যখন এই শিবিরে কোরআন শরীফ পড়ছিলেন, তার মন খারাপ ছিল বিভিন্ন কারণে, তখন তিনি পেঁচার ডাকটা শুনেন, শুনে তিনি একটু সতর্ক হন, এরকম একটা ভাব আমরা তার মধ্যে দেখি। তো এখানে পেঁচার ডাকটাকে অমঙ্গল সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে। আচ্ছা, এরপর দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? সেই উমিচাঁদের, যে প্রচন্ড লোভী, যে সুদূর লাহোর থেকে শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য এসেছে, এবং শেষ পর্যন্ত উমিচাঁদের কোনো ভালো পরিণতিও কিন্তু আমরা দেখতে পাই না। তো দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, অর্থাৎ উমিচাঁদ হচ্ছে সেই চরিত্র যার কাছে অর্থই সমস্ত কিছু, অর্থই সবার ঊর্ধ্বে, এর উপরে আসলে কোনো কিছু নাই। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, মীর জাফর আলী খান, মীর কাসিম। এখানে আমরা অ্যান্সারটা নিব আলীবর্দী খাঁকে, কারণ আলীবর্দী খাঁ হচ্ছে আমাদের নবাবের নানা। তো আত্মীয়র ক্ষেত্রে আমরা এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে নিচ্ছি। এবং এর পরের প্রশ্নটা একটু দেখি, কোন নদীর তীরে পলাশী অবস্থিত? আমরা একাধিকবার পেয়েছি যে ভাগীরথী নদীর তীরে আমাদের এই পলাশীর প্রান্তরটা অবস্থিত, যেটা একটা, যেখানে যুদ্ধটা হয়। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2021 সালে আসা একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকমের বিঘ্ন ঘটবে না। এখন দেখো, কারো শান্তিতে কোনো বিঘ্ন ঘটবে না তার মানে কি? নবাব সিরাজ যখন রাজা আছেন, নবাব আছেন, তখন সবার স্বার্থে সমস্যা হচ্ছে। যে কেউ চাচ্ছে টাকা পয়সা, কেউ বিভিন্ন ধরনের অর্থ ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সৎ থাকার কারণে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারতেছে না। কিন্তু যদি মীর জাফর রাজা হয় বা শওকত জং রাজা হয়, তাহলে কি হবে? তাহলে কারো শান্তিতে আর বিঘ্ন ঘটবে না, অর্থাৎ শান্তিতে যে যার মতো কাজ করতে পারবে। এটা কে বলেছেন? এটা বলেছেন মীর জাফর, যে আমি রাজা হইছি, আমি রাজদরবারে বসছি, এখন থেকে কারো শান্তিতে আর কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স, অর্থাৎ পিলারের মতো বা খাম্বার মতো দাঁড়িয়ে আছে, এটা কাদের সম্পর্কে বলা হয়েছে? অবশ্যই নবাবের সৈন্যদের সম্পর্কে বলা হয়েছে, যে নবাবের এত সৈন্য কিন্তু তাও তারা কি জাস্ট দাঁড়ায় আছে পিলারের মতো, যার ফলশ্রুতিতে কি হয়? নবাবের পরাজয় ঘটে। অর্থাৎ এত কম সৈন্য থাকার পরেও ইংরেজরা জিততে পারে, কারণ প্রত্যেকটা সৈন্যই যুদ্ধে যুক্ত ছিল, আর নবাবের যে সৈন্যরা তারা পিলারের মতো দাঁড়িয়ে ছিল। এর পরের প্রশ্নটা একটু খেয়াল করি, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এটি কার সংলাপ? আচ্ছা, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, মোহনলাল, মীর মর্দান, রবার্ট ক্লাইভ, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা উক্ত কথাটা বলেন যে যারা প্রতারক, যারা ভীরু, তারা সবসময় পালিয়ে যায়, এরকম একটা প্রসঙ্গ আমরা কিন্তু দেখতে পাই নাটকের। এরপরে আমরা একটু খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা একটা প্রশ্ন, এবং গুচ্ছেও এসেছে একই প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে? অবশ্যই সিরাজ, সিরাজ নবাব হইলে কারো উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এখন মীর জাফর নবাব হইলে নাকি শওকত জং নবাব হইলে? আচ্ছা দেখো, ঘসিটি বেগমের পালক পুত্র হচ্ছে শওকত জং। তো যদি কেউ নবাব হইতে হয়, তাহলে মূলত রাজার, নবাবের পরিবারের সদস্যদের মধ্যে যেই পুত্র অবস্থিত তাকে নবাব হইতে হবে। তো যেহেতু নবাবের, নবাব আলীবর্দীর 3জন মেয়ে ছিল, এই 3জন মেয়ের মধ্যে ছোট মেয়ে আমেনার সন্তান হচ্ছে সিরাজ, আর ঘসেটি বেগম বা মেহেরুন্নেসা যিনি, তার পালক পুত্র হচ্ছে শওকত জং। এই শওকত জং যদি নবাব হয়, তাহলে সবার উদ্দেশ্য হাসিল হবে, এরকম একটা কথা আমরা নাটকে শুরুর দিকে পাই। যেহেতু শওকত জং কোনো কাজের না, সে হচ্ছে মানে নেশা এবং অন্যান্য বিভিন্ন খারাপ কাজে যুক্ত থাকে, তো সে যদি নবাব হয় তাহলে সবাই যার যার মতো নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারবে, এরকম একটা ব্যাপার। যদিও শেষে শওকত জং নবাব হয় নাই, সেনাপতি, প্রধান সেনাপতি সিপাহসালার মীর জাফর হয়েছিলেন, কিন্তু মূলত প্রথমে প্রস্তাব রাখা হয়েছিল যে শওকত জং যদি নবাব হয় তাহলে সবার উদ্দেশ্য হাসিল হবে। আচ্ছা, তারপর আমরা সিকান্দার আবু জাফর সম্পর্কিত একটা প্রশ্ন পাচ্ছি, যে তিনি কোন পত্রিকাটা সম্পাদনা করেছিলেন? তিনি সমকাল নামক একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন, যেটা বাংলা সাহিত্যের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। এটা নবযুগ, এরকম শিখা, এরকম কিছু পত্রিকার নাম কিন্তু আমরা বাংলা সাহিত্যে অনেকবার পাই।
সিরাজউদ্দৌলা নাটকে আমেনার স্বামীর নাম কি? আমেনা কে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমেনা হচ্ছে আমাদের সিরাজের মা, তাই না? তার মানে আমেনার স্বামী হচ্ছে জয়নুদ্দিন, অর্থাৎ সিরাজের বাবা। হ্যাঁ, আমেনা হচ্ছেন সিরাজের মা। তো সিরাজের মায়ের স্বামী হচ্ছে জয়নুদ্দিন। এবং আমাদের নবাব আলীবর্দী খান, অর্থাৎ আমাদের সিরাজের যে নানা, তিনি কিন্তু তার 3 মেয়েকে একই ফ্যামিলি 3 ছেলের কাছে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, তো জয়নুদ্দিন হচ্ছে আমাদের আমেনার স্বামীর নাম। এরপর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা সুন্দর প্রশ্ন দেখতে পাচ্ছি, সিরাজউদ্দৌলা নাটকের ইনি কি নবাব না ফকির? এরকম একটা প্রশ্ন একদম শেষের দিকে, যখন আমাদের ইংরেজদের হাতে আমাদের নবাব সিরাজউদ্দৌলার যখন পরাজয় ঘটে, তখন নবাব বানানো হয় নামমাত্রে মীর জাফরকে। আর মূলত শাসন ক্ষমতা ইংরেজদের হাতেই থাকে। তো মীর জাফর যখন নবাব হন, তখন মীর জাফর যেহেতু ক্লাইভের গাধা হিসেবে পরিচিত, ক্লাইভের পরামর্শে সে আসলে নবাবই পেয়েছে ক্লাইভের কারণে, তো সমস্ত কিছুর জন্য মীর জাফর আসলে ক্লাইভের কাছে অনেক বেশি কৃতজ্ঞ ছিল। তো এই কারণে ক্লাইভ তাকে বসিয়ে না দেওয়া পর্যন্ত মীর জাফর সিংহাসনে বসতে রাজি হননি, দরবারে বসেননি। তো এটা দেখে ক্লাইভ বলেন যে ইনি কি নবাব নাকি ফকির, উনি দাঁড়িয়ে আছেন কেন? তাহলে কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে? ক্লাইভ হচ্ছে মীর জাফরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। আমাদের সংগ্রাম চলবে কার লেখা? আমরা এই ক্লাসটা শুরু করার একদম শুরুতে আমরা বলেছিলাম যে সিকান্দার আবু জাফরের বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে, যেমন বাংলা ছাড়ো, আমাদের সংগ্রাম চলবেই, এগুলো আমাদের কাছে অনেক পরিচিত। তো আমাদের সংগ্রাম চলবে এটা লেখা হচ্ছে সিকান্দার আবু জাফরের। যুদ্ধক্ষেত্রে সাদা নিশান উড়ানো হয় কেন? যুদ্ধে বিরতি দেওয়ার জন্য, যুদ্ধকে জোরদার করার জন্য, সন্ধি স্থাপনের জন্য, নাকি বিপদমুক্ত অবস্থানের জন্য? আমরা মোটামুটি জানি যে সন্ধি স্থাপন করার জন্য। এই নাটকের শুরুতে আমরা দেখি যে ফোর্ট উইলিয়াম দুর্গে যখন নবাব আক্রমণ করে, তখন ইংরেজরা বলে যে আমরা তো যুদ্ধে সন্ধির নিশান স্থাপন করেছি, সাদা পতাকা উড়িয়ে দিয়েছি, এরকম একটা কথা বলে। তো যুদ্ধের ক্ষেত্রে সাধারণত সাদা নিশান উড়ানো হয়, সন্ধি স্থাপন করছি আপনাদের সাথে, কোনো ধরনের ঝামেলা নাই, এরকম একটা কিছু বোঝানোর জন্য। আচ্ছা, যত বড় মুখ নয় তত বড় কথা, এটাও প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া। এই কথাটা ক্লেটন বলেছেন ওয়ালি খানকে, যে ওয়ালি খান যখন বলে যে বাঙালিরা কাপুরুষ নয়, ভীরু নয়, এরকম কথাবার্তা যখন বলে, তখন ক্লেটন বলে যে যত বড় মুখ নয় তত বড় কথা। তার মানে এরকম গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন উক্তিটা কে করেছিল, কাকে করেছিল। আচ্ছা, সিকান্দার আবু জাফর সম্পাদিত যে সমকাল পত্রিকাটা, এটা নিয়ে তো আমরা একটা প্রশ্ন অলরেডি পেয়েছি যে সিকান্দার আবু জাফরের সম্পাদিত পত্রিকা কোনটি। আরেকটা প্রশ্ন আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021 সালে আসা, সেটা হচ্ছে যে এই যে পত্রিকাটা তিনি সম্পাদনা করেছেন, এটা আসলে কি ধরনের পত্রিকা? এটা কি কোনো দৈনিক, সাপ্তাহিক নাকি মাসিক, কি ধরনের পত্রিকা? তো এই সমকাল পত্রিকাটা মূলত একটা মাসিক পত্রিকা ছিল এবং কোনো পাক্ষিক বা সাপ্তাহিক ছিল না। আচ্ছা, কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে কলকাতায় যখন ইংরেজরা বিজনেস পারপাসে আসে, তখন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু একটা দুর্গ স্থাপনের অনুমতি পায় এবং একটা দুর্গ স্থাপন করেও। তো প্রথম প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1706 সালের দিকে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী, এটি কার উক্তি? ওকে, যখন সিরাজউদ্দৌলা একটু সন্দেহ করেন যে এই মানুষগুলো হয়তোবা তার বিরুদ্ধে যাচ্ছে বা যেতে পারে, তখন নবাব রাজদরবারে সকলকে প্রতিজ্ঞা করান, যে যে ধর্মের তাকে সেই ধর্মের অনুসঙ্গ দিয়ে তাকে প্রতিজ্ঞা করানো হয়। কেউ ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেন, মুসলমান কুরআন ছুঁয়ে শপথ করেন, গঙ্গা জল ছুঁয়ে কেউ শপথ করেন, কেউ রামজি কি কাসাম এই কথা বলে শপথ করেন। তো এক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকে শপথ করার সময় নিজ নিজ যে ধর্ম, সে ধর্মের বিধান মেনেই কিন্তু তারা প্রমিসটা বা প্রতিজ্ঞাটা করেন। তো ঈশ্বরের নামে শপথ করছি এই কথাটা বলেছিল মূলত রায় দুর্লভ। সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কি? এটা কিন্তু আমরা মাত্রই ওই যে নবাব হওয়া প্রসঙ্গে বলেছি যে কে নবাব হলে সবার সুবিধা হবে, সেটা হচ্ছে শওকত জং। কারণ শওকত জং ছিলেন আমাদের ঘসেটি বেগমের পালক পুত্র, যে আসলে খুব একটা কাজের কেউ না। ওকে, এরপর আমরা একটা সুন্দর প্রশ্ন পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 19-20 সালের একটা প্রশ্ন। প্রশ্নটা কি? ইতিহাসের একজন সামন্ত নবাব, তার মানে নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসে একজন সামন্ত নবাব, অর্থাৎ সামন্ত নবাব গুলো কি, যে যারা খুব একটা পজিটিভ কেউ না, হ্যাঁ, তারা বিভিন্ন ধরনের সামন্ত শাসন,
কাজকর্ম করেছেন, এরকম একটা ব্যাপার। ইতিহাস বলে যে সিরাজ হচ্ছে একজন সামন্ত নবাব। কিন্তু সিরাজউদ্দৌলা নাটক অর্থাৎ সিকান্দার আবু জাফর রচিত যে সিরাজউদ্দৌলা নাটকটা, এই নাটকে কিন্তু আমরা সিরাজউদ্দৌলাকে কোনো সামন্ত নবাব হিসেবে পাই না। এই নাটকে যে কিছু দৃশ্য দেখানো হয়েছে, সেই দৃশ্য দেখে কিন্তু আমাদের আসলে নবাবকে একজন দেশপ্রেমিক, একজন করুণ, একজন অসহায়, ভাগ্যের কাছে পরাজিত একজন লোক হিসেবে দেখি, এবং তাকে আমরা কিন্তু বীরও বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাহলে এই নাটকের ক্ষেত্রে সিরাজ চরিত্রটা কি হয়ে উঠেছে? কোন লড়াকু বীর, জনদরদী, ষড়যন্ত্র জাল ছিন্নকারী না, উনি জাল ছিন্ন করতে পারেন নাই। বীরের মতো লড়াই করছেন এটা আসলে বলা যায় না, কারণ বীরের মতো লড়াই আমরা মীর মর্দানের ক্ষেত্রে পেয়েছিলাম, যে দ্য ব্রেভেস্ট সোলজার। জনদরদী, হ্যাঁ জনদরদী হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি পারফেক্ট হয় হচ্ছে দেশপ্রেমিক নেতা, যিনি কিনা দেশপ্রেমিক হিসেবে আমাদের কাছে এই নাটকে পরিচিত ছিলেন। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2বার এসেছে, এ বি ইউনিটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। প্রশ্নটা হচ্ছে, সিরাজউদ্দৌলা নাটকে আমরা যেই নবাব সিরাজউদ্দৌলার গুপ্তচরের নাম পাই, সেই গুপ্তচরের নাম কি? দেখো, নামগুলো সব তোমাকে মোটামুটি কাছাকাছি রাখা হয়েছে কনফিউজড করার জন্য। নায়ান, নয়ন, নকুল, নারায়ণ। আমরা জানি নারায়ণ সিং, যিনি রাইসুল জুহালা এই ছদ্মনামে, রাইসুল জুহালা বা রইস, রাইসুল জুহালা এই ছদ্মনামে কিন্তু তিনি গুপ্তচরের কাজ করেছিলেন। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখি নবাবের দরবার দেখানো হচ্ছে, যেখানে নবাব বসেছিলেন। তো অ্যান্সার হবে হচ্ছে নবাবের দরবার। তারপরের প্রশ্ন আমরা একটু খেয়াল করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20 সালের প্রশ্ন। আমার অদৃষ্ট, অর্থাৎ অদৃষ্ট মানে কি? কপাল। আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? আমরা জানি যে লুৎফুন্নেসার সাথে যখন তিনি কথা বলছিলেন, তখন সিরাজ উক্তিটা করেন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সিরাজ। 18-19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা প্রশ্ন, আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, ঘসিটি বেগমকে উদ্দেশ্য করে এই কথাটা কে বলেছিল? আমরা জানি যে ঘসিটি বেগম যখন মন খারাপ করে আমেনার সাথে কথোপকথন করছিল, যে তোমার ছেলে এই করেছে ওই করেছে, আমি যদি আগে জানতাম তাহলে আমি হচ্ছে সিরাজকে ছোটবেলায় মেরে ফেলতাম, এরকম বিভিন্ন কথা যখন বলে, তখন সিরাজের স্ত্রী লুৎফা হচ্ছে এই কথাটা বলে যে আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি। তাহলে অ্যান্সার হচ্ছে লুৎফা। এরপর বলে, এরপর আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 18-19 সালে একটা প্রশ্ন, পরোক্ষ তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ, সিরাজকে হটানোর চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে কোন বাগধারাটির? আচ্ছা, এখানে একটা বাগধারা আমরা দেখতে পাচ্ছি, একটা বলা হচ্ছে অতি দর্পে হত লঙ্কা, কাল নেমির লঙ্কা ভাগ, গাং পার হলে কুমিরকে কলা, বানরের রুটি ভাগ। প্রত্যেকটা বাগধারার সাথে আমরা মোটামুটি পরিচিত। এর মধ্যে কাল নেমির লঙ্কা ভাগ, এটা যে বাগধারাটা, এই বাগধারাটার অর্থ হচ্ছে যে কাজ করার আগেই কোনো একটা ফল ভোগ করার একটা আশা যদি আমাদের মধ্যে ব্যক্ত হয়। তো দেখো, পরোক্ষ তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ, এখনো সিরাজকে সরাই নাই। সিরাজকে সরানোর আগেই তারা কি চিন্তা করতেছে, সিরাজকে সরানোর পরে কে দেশ শাসন করবে, কে কি পাবে না পাবে। এই জন্য এই কাল নেমে লঙ্কা ভাগ বাগধারাটাই এটার সাথে সবচেয়ে বেশি যায়। আর অতি দর্পে হত লঙ্কা, এটা বলতে যেটা বোঝায় যে অনেক বেশি অহংকারের একটা বিষয়। গাং পার হলে কুমিরকে কলা, অর্থাৎ কুমিরকে নদী পারাপারের জন্য প্রয়োজন, প্রয়োজন শেষ, খোদা হাফেজ, এরকম একটা ব্যাপার। বানরের রুটি ভাগে আমরা জানি যে বানরের কাছে যখন রুটি ভাগ করতে আসে, এরকম একটা গল্প প্রচলিত আছে যে বানর ভাগ করার নামে আসলে নিজের রুটিটা খেয়ে ফেলে। তো এরকম কিছু না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন একটা কাজ করার আগে সে কাজের ফল ভোগের একটা বিষয়। তো এই জন্য আমরা এখানে এই বাগধারাটাকে সবচেয়ে বেশি অ্যাকুরেটলি নিব। এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, মানে একটু চিন্তা করে বের করার মতো। এরপর আছে বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা প্রশ্ন দেখছি, সিরাজউদ্দৌলা নাটকের জনপ্রিয়তার কারণ কি? এই নাটকটার জনপ্রিয়তার কারণ কি? সিরাজের করুণ মৃত্যু, মীর জাফরের বিশ্বাসঘাতকতা, শ্রেণী চেতনা, নাকি জাতীয়তাবাদী চেতনা? দেখো, এই নাটকটায় সিরাজের করুণ মৃত্যু আমাদেরকে মনে নাড়া দেয়, ট্রু। মীর জাফরের বিশ্বাসঘাতকতা দেখে আমাদের খারাপ লাগে, মীর জাফরের প্রতি এক ধরনের বিরক্ত কাজ করে, রাগ অভিমান কাজ করে, সবই ঠিক আছে। কিন্তু মূলত যদি আমরা এই নাটকটা খেয়াল করি, নাটকটার মধ্যে কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা ফুটে উঠেছে, যে দেশপ্রেমের একটা ব্যাপার ফুটে উঠেছে। তো এই জন্য আমরা এই নাটকের জনপ্রিয়তার কারণ হিসেবে সবচেয়ে বেশি অ্যাকুরেটলি নিব হচ্ছে জাতীয়তাবাদী চেতনাকে। আচ্ছা, এরপর একটা সুন্দর কথা, বাপে খেদানো মায়ে তাড়ানো,
কথাটি সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র সম্পর্কে প্রযোজ্য? আচ্ছা, এটা হচ্ছে রবার্ট ক্লাইভ সম্পর্কে প্রযোজ্য, কারণ আমরা যদি রবার্ট ক্লাইভের চরিত্র পড়তে চাই সেখানে আমরা দেখি যে রবার্ট ক্লাইভকে মাত্র 17 বছর বয়সে কিন্তু লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে তার মা বাবা পাঠিয়ে দেয় যে যায়া ও যদি কোনো একটা কাজ টাজ করে কিছু নিজের জীবনে উন্নতি করতে পারে, কারণ ওর চরিত্র খুব একটা ভালো ছিল না। তো এই জন্য বাপে খেদানো মায়ে তাড়ানো এই কথাটা রবার্ট ক্লাইভের সাথেই যায়। রবার্ট ক্লাইভ এখানে এসে কিন্তু একাধিকবার আত্মহত্যারও চেষ্টা করেছিল, যে সে আসলে এতটা ডিপ্রেসড হয়ে গেছিল, এবং সেই রবার্ট ক্লাইভই ধীরে ধীরে তার যে খারাপ চরিত্র, সেই খারাপ চরিত্রের পরিচয় কিন্তু দিয়েছে, যে ইংরেজদের কে নিয়ে সাথে নিয়ে নবাবের বিরুদ্ধে যেভাবে নামলো। তো আর হলওয়েল ছিল একজন ডাক্তার, মীর জাফরকে তো আমরা মোটামুটি সবাই চিনি, আর হচ্ছে ওয়াটস। তাহলে বাপে খেদানো মায়ে তাড়ানো, অর্থাৎ ক্লাইভের বাবা মা তার উপর বিরক্ত ছিলেন বিধায় কিন্তু তাকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতকতা করেছে কারা? মোহনলাল, মীর জাফর। মোহনলাল কিন্তু বিশ্বাসঘাতকতা করে নাই, এখানে আবার মীর জাফর আছে, তাই অ্যান্সারটা নেওয়া যাচ্ছে না। রাইসুল জুহালা বিশ্বাসঘাতকতা করে নাই, উনি সিরাজের ঘনিষ্ঠ কাছের লোক, তাহলে তাহলে বিশ্বাসঘাতকতা এটা নেওয়া যাচ্ছে না, ঘসিটি বেগম করেছিলেন। সাফরে, মীর জাফর, ওকে, সাফরেও কিন্তু বিশ্বাসঘাতকতা করেন নাই, সাফরে কিন্তু সিরাজের পক্ষের লোক ছিলেন। তাহলে বিশ্বাসঘাতকতা করেছে উমিচাঁদ এবং মীর জাফর, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, তারপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ভিক্টরি অর ডেথ সংলাপটি কার? একদম শুরুতে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা যদি একটু মনে করি, ক্যাপ্টেন ক্লেটন যখন ইংরেজ সৈন্যদেরকে উজ্জীবিত করছিলেন, ইন্সপায়ার করছিলেন, তখন তিনি বলছিলেন ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ, অর্থাৎ বিজয় লাভ করো অথবা মারা যাও, মানে জিততেই হবে এরকম একটা ব্যাপার। তো উক্তিটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন ক্লেটনের। নারায়ণ সিং এর পরিচয় কি? নারায়ণ সিং সিরাজউদ্দৌলার গুপ্তচর, যিনি রাইসুল জুহালা নামে পরিচিত ছিলেন। ওকে, তারপর আমরা একটু খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 17-18 সালে আসা একটা প্রশ্ন, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয় ড্যাশ। সিরাজউদ্দৌলা তাহলে পলাশীতে কিসের উপর ভরসা করতে চেয়েছিলেন? আমরা পলাশীর প্রান্তরে আমরা কিন্তু বারবার বলছি যে পলাশীর প্রান্তরে নবাবের সৈন্য সংখ্যা বেশি ছিল, নবাবের কামান সংখ্যা বেশি ছিল, তারপরেও তিনি হেরেছিলেন। তো সৈন্য সংখ্যা বেশি ছিল দেখে নবাবের মনে হওয়ার কথা যে হ্যাঁ, আমার তো সৈন্য বেশি কামান বেশি, আমি এমনিতেই জিতবো, কিন্তু নবাব বলছেন যে আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়, আজ আমার ভরসা হচ্ছে যে যখন পলাশীর প্রান্তরের যুদ্ধে শেষ মুহূর্তে যখন মীর জাফর, রায়দুর্লভ এরা যখন দেখবে যে তারা নিজেদের দেশকে ইংরেজদের হাতে বিক্রি করে দিচ্ছেন, তখন শেষ মুহূর্তেও যদি তাদের মধ্যে একটু স্বদেশ প্রেম কাজ করে, তাও যদি তারা নবাবের বিরোধিতা না করেন, এই চিন্তাটা কিন্তু সিরাজের মাথায় ঘুরছিল। তাহলে এখানে সাফরের সৈন্যদলের সাহসিকতাও না, বিচক্ষণতাও না, দুর্বলতাও না, বরং মীর জাফর এবং রায়দুর্লভের যদি শেষ মুহূর্তেও কোনো স্বদেশপ্রেম কাজ করে, সেই আশায় কিন্তু সিরাজ ছিলেন যে আমরা এই ভরসাটা রাখতে পারি যে শেষ মুহূর্তে ওদের মধ্যে হয়তো বা একটু স্বদেশপ্রেম জাগ্রত হবে। ওকে, গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী কি? আমি তোমাদেরকে শুরুতে একটু বলেছিলাম যে আমাদের দুই ধরনের ট্র্যাজেডি হয়, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি আর একটা হচ্ছে শেক্সপিয়রের ট্র্যাজেডি। তো গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে যেটা হয় যে অমোঘ একটা বিধি থাকে, অর্থাৎ নিয়তির একটা ব্যাপার থাকে, ভাগ্যের একটা ব্যাপার থাকে, যে নিয়তি বা ভাগ্যটাকে আসলে কেউ পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, এখানে নায়কের দোষ থাক বা না থাক, তার হাতে কিছু থাকে না। তো সিরাজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে সিরাজের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে, এখানে কিন্তু সিরাজের হাতে কিছু ছিল না, এটা তার ভাগ্য বা কপাল ছিল, তার মৃত্যু থেকে শুরু করে তার পরাজয় সমস্ত কিছু। তো এই জন্য গ্রিক ট্র্যাজেডি বলা যেতে পারে এটাকে এক ধরনের। তো এখানে গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী কি? গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী হচ্ছে অমোঘ বিধি, অবশ্যম্ভাবী মৃত্যু, মৃত্যু হবেই এমন কিছু না, অবশ্যম্ভাবী মৃত্যু আমরা বলতে পারি আহ শেক্সপিয়র ট্র্যাজেডির ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা নিব সেটা হচ্ছে অমোঘ বিধি। আচ্ছা, এরপর আমরা একটা প্রশ্ন দেখছি, সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করতেন? আমরা তো একটা সমকাল পত্রিকার কথা পাই, তো সমকাল একটা মাসিক পত্রিকা ছিল যেটা তিনি সম্পাদনা করেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন তার একটা পত্রিকা ছিল যেটা একটা সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক অভিযান, যেটা তিনি সম্পাদনা করেছিলেন। সিকান্দার আবু জাফরের এই সিরাজউদ্দৌলা নাটকটি প্রথম প্রকাশিত হয় কত সালে? এই নাটকটা প্রথম প্রকাশ পায় 1965 সালে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের 17-18 সালে একটা প্রশ্ন, বোঝা যতই দুর্বহ হোক একাই তা বইবার চেষ্টা করব। একটা জিনিস একটু খেয়াল করো, যখন সিরাজ বুঝতে পারেন যে তার উপর অনেক চাপ, অনেক প্রেসার,
তখন কিন্তু তিনি এই কথাটা বলেছিলেন যে বোঝা যত দুর্বহ, অর্থাৎ বহন করা যত কঠিনই হোক না কেন, আমি একাই সেটা বহন করার চেষ্টা করব। তার স্ত্রী লুৎফা বা অন্য কাউকে কিন্তু তিনি এখানে ইনক্লুড করতে বা যুক্ত করতে চাচ্ছিলেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা প্রশ্ন, সিরাজউদ্দৌলার পিতার নাম আমরা একটু আগে আমেনার স্ত্রীর নাম পড়তে গিয়েও, আমেনার স্বামীর নাম পড়তে গিয়েও কিন্তু পেয়েছি যে সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে জয়ন উদ্দিন। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে শেষ সিরাজউদ্দৌলা থেকে যে আমাদের শেষ এমসিকিউটা, সেখানে আমরা একটা কবিতার লাইন দেখতে পাচ্ছি। আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। এই পংক্তিগুলো রচয়িতাকে, বাংলা ছাড়ো নামক একটা কবিতা, যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে সিকান্দার আবু জাফরের একটা বিখ্যাত কবিতা হচ্ছে বাংলা ছাড়ো। এই বিখ্যাত কবিতাটার একটা লাইন হচ্ছে এটা, যে কবিতাটার লাইনটার শুরুর দিকে আরো বেশ কিছু লাইন ছিল, রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, এরকম বেশ কিছু লাইন এখানে ছিল। তো ওটার একটা লাইনই এটা যে তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, অর্থাৎ পাকিস্তানি বা আমাদের যে বহিঃশক্তিগুলো আছে তাদেরকে আমাদের আকাশ থেকে, অর্থাৎ আমাদের ভূমি থেকে ছায়া সরাতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে তুমি বাংলা ছাড়ো। তো এই কবিতাটার রচয়িতা হচ্ছে সিকান্দার আবু জাফর। এই প্রশ্নটা লেখক পরিচিতি বা নাট্যকার পরিচিতি থেকে ছিল। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা নাটক থেকে বিগত 10 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিকদের বা বিভাগ পরিবর্তন ইউনিট গুলোতে বা বিভিন্ন পরীক্ষাগুলোতে, যতগুলোতে বাংলায় আসলে আমরা পরীক্ষা দিই, সেখানে সিরাজউদ্দৌলা নাটকটা থেকে এই প্রশ্নগুলো আমরা আসতে দেখেছি। তো এই প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা ধারণা পেলাম যে আমাদের নাটক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো মাস্টার ক্লাস।